নমস্কার। ইন্ডিয়ান মংস পেজে সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে লাইভ শুরু হচ্ছে, মানে আমার আর কি। সুদেশনা কন্টিনিউ করছিল, তাও প্রায় দুর্গাপুজোর সময় থেকে লাইভ বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ আমার ক্ষেত্রে। আমি ঠিক জানি না যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কেউ যদি লাইভে ঢোকেন তাহলে একটু যদি জানান যে কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে খুব সুবিধা হয় আর কি। আজকের যেরকম শিডিউল ছিল আমাদের, সোমবার দিন স্বামী শিষ্য সংবাদ, আজকে তেমনি স্বামী শিষ্য সংবাদের যেরকম পর্যায়ক্রমিক আলোচনা চলছিল, স্বামী শিষ্য সংবাদের একটি অংশ নিয়ে আলোচনা। তবে বলে রাখছি, প্রথমে মৌমিতা শাসমল দাস, ভালো আছি, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দীর্ঘদিন পর লাইভে আসা সবার সাথে, অনেক দিন বাইরে ছিলাম এটার। স্বামী শিষ্য সংবাদের যেরকম কথা ছিল যে প্রত্যেকটি পাতা ধরে ধরে আমরা এগোবো, সেটা এইবার প্রথম একটু হ্যাম্পার হলো। আমি দুটো পাতা বাদ দিয়েছি, দুটো বা আড়াইটে পাতা বাদ দিয়েছি, কারণ আমি সেখানে ব্যাখ্যার খুব একটা কিছু খুঁজে পাইনি। স্বামীজি সেখানে দারুণ দারুণ কথা বলছেন স্ত্রী মঠের ব্যাপারে, মানে এখন যে সারদা মঠ আমরা দেখতে পাই, সেই মঠ, মানে সব কিছু কাহিনীর পেছনে তো একটা চিন্তা থাকে, পরিকল্পনা থাকে। তো এদিনকে সেই পরিকল্পনাগুলো হয়েছিল। তো সেটা একটা গল্প কাহিনীর মাধ্যমে, তো সেই জায়গাটা মানে গেলে আমাকে খালি রিডিং পড়ে যেতে হতো, তাই জন্য আমি সেই জায়গাটা একটু বাদ দিলাম এই প্রথম স্বামী শিশু সংবাদে। আচ্ছা, নবনীতা চক্রবর্তী, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে। মলি, প্রণাম, সবাইকে আমার প্রণাম। মৌমিতা শাসমল দাস, আমি ভালো আছি। তো সেই জন্য আমি ওই পোর্শনটা একটু বাদ দিলাম। এইবার যেখানে স্বামীজি কেন মেয়েদের মঠ দরকার, সারদা মঠ যে তৈরি হলো কেন দরকার, সেটা নিয়ে স্বামীজি যে কথা শুরু করছেন, যে পরম ব্রহ্ম তত্ত্বে কোনো লিঙ্গভেদ নেই। পরম ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব বা জীবতত্ত্ব বললেন না, বললেন, শুরুই করলেন যে পরম ব্রহ্মতত্ত্বে কোনো লিঙ্গভেদ নেই। কারণ যেখানে শরীরটাই প্রথমে মিথ্যা হয়ে যায়, আমাদের আমরা ছেলে বা মেয়ে হই তো প্রথমে শারীরিক ভাবে, তারপর মননে আমরা আমাদের শরীরের বিকাশ দেখে বা শারীরিক বিষয় দেখে আমরা নিজেদেরকে ছেলে বা মেয়ে হিসাবে আলাদা করি। এটাই মোটামুটি নিয়ম একটা। তো যেখানে শরীরটাই প্রথমে উড়ে যায়, যেখানে শরীরই মিথ্যা বলে প্রতিপন্ন হয়, প্রতিপন্ন শব্দটা একটু বৈদান্তিক ভাষা, যেখানে শরীরটা মিথ্যা বলে নিজের মধ্যে নিজে অনুভব করা যায়, তারপর যেখানে অনুভব করা যায় আমার মনটাই মিথ্যা, কারণ যেই মনটা বদলাচ্ছে সেই মনটা সত্য কিভাবে ওরমভাবে হয়ে থাকবে। যখন প্রথম শরীরটাই উড়ে গেল, তো সেখানেই তো লিঙ্গভেদ উড়ে গেল। তারপর আরো গভীরভাবে কোথায় উড়ে গেল, মন যখন উড়ে গেল। কারণ যেই শরীরের বিষয় নিয়ে মন নিজেকে ছেলে বা মেয়ে হিসাবে সাজাচ্ছিল, শাশ্বতী দেব, আইভি নন্দী, সবাইকে নমস্কার। অনেক অনেক দিন পর আপনাদের সাথে কমেন্ট সেকশন দেখছি। তো যেখানে পরম ব্রহ্মতত্ত্ব, যেখানে শরীর উড়ে যাচ্ছে, শরীরের কোনো অস্তিত্ব থাকছে না, যেখানে মন উড়ে যাচ্ছে, যেখানে মনেরও কোনো অস্তিত্ব থাকছে না, কারণ মন মানেই তো সে চেঞ্জেবল, মন সে পরিবর্তনশীল। তো যেখানে মন যেতে গিয়ে ব্যাক করে ফিরে আসছে, যেখানে মন ছুতে পারছে না, ত্রিপুটির বাইরে, মানে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়, জ্ঞাতা যে জানতে চাইছে, জ্ঞান যেটা দিয়ে জানতে চাইছে, জ্ঞেয় যাকে জানতে চাইছে, তার বাইরে ত্রিপুটি নাশ হওয়ার পর সেই পরম ব্রহ্ম তত্ত্ব। এই তত্ত্ব তো প্রথমেই শরীর উড়ে যাচ্ছে, মন উড়ে যাচ্ছে, তো সেখানে তো লিঙ্গভেদ কোথায় পাওয়া যাবে, কোথায় সেখানে ছেলে খুঁজে পাওয়া যাবে, কোথায় সেখানে মেয়ে খুঁজে পাওয়া যাবে। এবার হয়তো কথাগুলো একটু কঠিন লাগছে, আমি আর একটু সহজ করছি কথাটা। এই অনুভূতিটা সবারই কিছু না কিছু কিছু না কিছু হয়েছে, প্রত্যেকেরই। কেউ না কেউ যারা শুনছেন আপনারা,
কেউ না কেউ একদিন না একদিন হলেও জীবনে প্রচন্ড ডিপ স্লিপে ঘুমিয়েছেন। এবং এই উদাহরণটা প্রচুরবার দিই এবং আবারও দিচ্ছি, ভবিষ্যতে আবারও দেব, কারণ এটা বেদান্তের একটা খুব প্রকৃষ্ট উদাহরণ, ভীষণ ইম্পর্টেন্ট উদাহরণ, এবং এইটা মানে খুব কাজে দেয়। তো আগেও বলেছি, এখনো বলছি, আহ মানে পরেও অনেকবারই বলবো হয়তো, যে এই যারা শুনছেন আপনারা প্রত্যেকেরই জীবনে একদিন না একদিন এমন ডিপ ঘুমিয়েছেন, এতটাই ডিপ ঘুমিয়েছেন যে আপনাদের কোনো হয়তো হুঁশ ছিল না, ঘুম থেকে উঠে বলেছেন বাপরে যা ঘুমালাম। মানে কেউ না কেউ মানে এই এই ধরনের কথা এসছে সবারই। একটু মনে করে দেখুন তো, সমাধি ছেড়ে দিন, পরম ব্রহ্মতত্ত্ব ছেড়ে দিন, জ্ঞান ছেড়ে দিন, ওই ঘুমের মধ্যে আপনি ওই এইভাবে ঘুমানোর পর উঠে যেখানে বলেছেন বাপরে যা ঘুমালাম, কোনো হুঁশই ছিল না, সেখানে কি ওই ঘুমের মধ্যে আপনি ছেলে না মেয়ে, বা আপনি কোথায় শুয়ে আছেন সেটুকু জানতেন, বা আপনার পাশে কেউ আছে কিনা শুয়ে, আপনাকে কেউ ডিস্টার্ব করছে কিনা সেইটুকু বৃত্তি অব্দি ভিতরে ওঠে না। গভীর ঘুমে যদি এই হতে পারে, তাহলে পরম জ্ঞান লাভে কি হতে পারে? কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় কি পাওয়া যায়? এবার বলেই দেওয়া হচ্ছে যে পরম ব্রহ্ম তত্ত্বে লিঙ্গভেদ নেই। জাগতিক ক্ষেত্রে কিন্তু তখন আবার যখন মন নামছে, তখন জগৎ ব্যবহার যখন করতে হচ্ছে, তখন কিন্তু সেইভাবে ভেবেই ব্যবহার করতে হচ্ছে। এবার আমি বললাম যে পরম ব্রহ্ম তত্ত্বে লিঙ্গভেদ নেই, স্বামীজি বলেছেন, তাহলে যখন আমি জাগতিক ভাবে ব্যবহার করছি, আমি উল্টাপাল্টা ব্যবহার আমি মেয়ে হয়ে একটা ছেলের সাথে যেমন করতে পারি না, একটি ছেলেও তেমনি মেয়ে হয়ে আমার সাথে করতে পারে না, কারণ সেটা আমার ব্যবহারিক জগৎ। কারণ সেখানে আমি সমাধি অবস্থা বা তুরীয় অবস্থায় নেই। যদি তুরীয় অবস্থায় থাকতাম, সেখানে আমিও থাকতো না, তো মেয়েটাই থাকতো না, তাহলে ছেলে কোথা থেকে আসবে? আমি যদি না থাকি তাহলে মেয়েই বা কোথা থেকে আসবে, ছেলেই বা কোথা থেকে আসবে? আজকে অনেকদিন পর আলোচনা। হ্যাঁ মৌসুমীদি, আমি ভালো আছি মৌসুমীদি, আশা করি তোমরাও ভালো আছো। শৈবাল বসু প্রণাম। আমি এবারে স্বামী শিশু সংবাদের ওই অংশটায় ঢুকছি। আজকে খুব বেশিক্ষণ আলোচনা করব না। অনেকেই একটা কথা বলছে, মানে অ্যাকচুয়ালি আগে 8:30 থেকে লাইভ হতো, তারপর 9টা থেকে, এখন 9:30 থেকে কয়েকদিন হয়তো হবে হয়তো বা একটু। হ্যাঁ, অন্তরা চন্দ্রনন্দন অনেক দিন পর, অন্তরা দি অনেক দিন পর। আহ, তো 9:30 থেকে হচ্ছে, কয়েকদিন হয়তো এটা একটু হবে, একটু সমস্যা চলছে আর কি। তো তাতে যদি আপনাদের অসুবিধা না হয় তো খুব ভালো হয়, তাহলে আমি 9:30 থেকে একটু ফ্রিলি এসে বসতে পারি। আমি স্বামী শিশু সংবাদ থেকে যদি আপনারা একটু জানান যে কোনো অসুবিধা আছে কিনা 9:30 থেকে, তাহলে 9:30 টাইমটাই কন্টিনিউ করবো। আদারওয়াইজ চেষ্টা করবো 9টা, অ্যাটলিস্ট 9টায় যাতে ঢুকতে পারি, সেটুকু যাতে আমার তরফ থেকে পারি আর কি, সেটুকু করার। আজকে তাহলে আমি স্বামী শিশু সংবাদের ওই অংশটায় ঢুকছি। খুব বেশিক্ষণ আজকে লাইভ হবে না, মানে টপিকটাও ভীষণ কঠিন, আর রাতও হয়েছে 9:30, শীতকালের রাত। তো তো আমি শুরু করছি। স্বামীজি এখানে আগেই বলে নিলাম, কথার প্রেক্ষাপটটা ছিল এখনকার যে সারদা মঠ আমরা দেখছি, সেই সারদা মঠের বিষয় আলোচনা হচ্ছে যে ভবিষ্যতে কি হবে। তো সেখানে ন্যাচারালি, আচ্ছা কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ শায়দ আতুর রহমান। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। তো আমি এটা শুরু করার আগে আগের আলোচনাটা একটু সামান্য বলে নিচ্ছি। আলোচনাটা হচ্ছিল যে মেয়েরা মঠ চালাতে পারবে, বা মেয়েরা যদি মঠে এসে সন্ন্যাসী, মানে সন্ন্যাসী হতে চায়, বা মঠে এসে কিছুদিন থাকলো, থেকে ভালো সংস্কার গ্রহণ করলো, তারপর কি তাদের কেউ বেশি বয়সে বিয়ে করবে? কারণ তখন মেয়েদের বিয়ের বয়সটা খুব কম থাকতো। আমাদের মনে রাখতে হবে, আমরা এই যে আলোচনাটা শুনছি সেটা প্রায় 100 বছর বেশি আগের আলোচনা, খুব যদি ভুল না করে থাকি। হ্যাঁ, 1901 সাল, 2001 সাল পেরিয়ে এখন 2023 সাল আর কি, এই 2022 সাল চলছে। তো 100 বছরেরও বেশি পুরোনো দিনের আলোচনা। তো সেই সময় মেয়েদের বিয়ের বয়সটা কম বেশি আমরা সবাই জানি, মোটামুটি বোধহয়
12-13 বছরের মধ্যে সব মেয়েদেরই বিয়ে হয়ে যেত। তো সেখানে স্বামীজি পরিকল্পনা করছেন। আহ, আচ্ছা হ্যাঁ, তাহলে 9:30টাই কয়েকদিন একটু কন্টিনিউ থাক, তারপর আমি 9টায় শিফট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ মলি, এবং সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের। তো সেখানে স্বামীজি চাইছেন যে এমন একটা জায়গা যেখানে বিদুষী মেয়েরা তৈরি হবে। শুধু তখন মেয়ে মানে কি, মানে রান্না বান্না করবে। কয়েকজনই সমাজের উঠে দাঁড়িয়েছিল ঠাকুর পরিবার থেকে, আহ, কয়েকজন, সেটা উচ্চ স্তরের কিছু মেয়েরা, বাকি মানে টোটাল যে মেয়েদের সংখ্যাটা ছিল তার 99% এটাই ছিল তারা রান্না বান্না করবে আর সন্তানের জন্ম দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি চিন্তা করছেন যে নারী শক্তিকে কিভাবে জাগাতে হবে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার সাথে আলোচনা করছেন, তো তার মনে একটু সন্দেহ যে যদি আশ্রমে এসে মেয়েরা থাকে, স্বামীজি বলছেন তারা যদি বিয়ে করতে চায় করবে, কিন্তু তারা বিদুষী হোক এবং কর্মতৎপর হোক। যদি তারা মেয়েরা এরকম ভাবে নিজেদের মধ্যে গীতা উপনিষদ এই সমস্ত বাণীগুলো বা এই ব্রহ্মতত্ত্বের এই বাণীগুলো নিজের ভিতরে গ্রহণ করতে পারে, 208 নম্বর পেজ থেকে, মৌসুমীদি 208 নম্বর পেজের মিডল থেকে। তো যদি মেয়েরা এটা পারে তাহলে তাদের সংসারটাও সুন্দর হবে, এবং তাদের যে সন্তান জন্মাবে সেই সন্তানকেও তারা সেই সুশিক্ষা দিতে পারবে। এই কথাটাই ভেবে স্বামীজির সাথে কথা কাটাকাটি বা আলাপ আলোচনা হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তী। তো স্বামীজি ওকে সেখানে বলছে যে তুই এখনো সমাজের গতি বুঝতে পারছিস না। বলতে বলতে স্বামীজি পরম ব্রহ্মতত্ত্ব নিয়ে কথা বলছেন। স্বামীজি বলছেন পরম ব্রহ্মতত্ত্বে লিঙ্গভেদ নেই। আমরা আমি তুমির ভূমিতে লিঙ্গভেদটা দেখতে পাই। আবার মন যত অন্তর্মুখ হতে থাকে ততই ওই ভেদজ্ঞানটা চলে যায়। শেষে মন যখন সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায় তখন আর এ স্ত্রী ও পুরুষ এই জ্ঞান একেবারেই থাকে না। বলছেন যে পরম ব্রহ্মতত্ত্বে কোনো লিঙ্গভেদ নেই, কিন্তু বলছে যে কখন লিঙ্গভেদটা দেখতে পাই, আমি তুমির জায়গা, যেখানে আমি বলছিলাম যে ব্যবহারিক জীবন, যখন আমি আছো তখন তুমিও আছো, যখন আমি শেষ তখন তুমি শেষ, যতক্ষণ না আমি শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি শেষ হচ্ছ না। নির্বাণ শতকম আদি শঙ্করাচার্য লিখেছিলেন যে ব্রহ্মজ্ঞান লাভের আস্তে আস্তে কথা। অশোকবাবু ওম নমঃ নারায়ণ, অনেকদিন পর মানে আপনাদের দেখছি সবাইকে, ভাল লাগছে খুব, অনেকদিনই একটু আলাদা ছিলাম, যাই হোক। তো নির্বাণ শতকমে আদি শঙ্করাচার্য যেটা বলছেন, আস্তে আস্তে উনি ওম মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং নাচ শ্রোত্র জিহ্বে নাচ ঘ্রাণ নেত্রে, মানে আস্তে আস্তে বলছে আমি মন বুদ্ধি চিত্ত অহংকার নই, আমি এটা নই, মানে নীতি নীতি বিচার দিয়ে একটা স্তোত্র রচনা নির্বাণ শতকম। কেউ পারলে আপনারা ইউটিউবে সার্চ করে স্তোত্রটা শুনতে পারেন, অসাধারণ একটা শঙ্করাচার্যের রচিত স্তোত্র। সেই স্তোত্রের এক জায়গায় বলা হচ্ছে গুরু নেই বা শিষ্য, বলছে একদম শেষের দিকে বলছে আমি গুরুও নই আমি শিষ্যও নই। কখন এই কথাটা বলা যেতে পারে? যখন আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি তখন তো আমিটাই নেই। আমির জন্ম হলে তবে আমিত্বে ঘোচানোর জন্য গুরুর প্রয়োজন। বোঝা গেল? যদি আমিত্ব জন্ম নেয়, যখন আমি উড়ে যাচ্ছে তখন তো আমিত্ব ভাবও উড়ে যাচ্ছে। যখন আমিত্ব ভাব, হ্যাঁ আমি একটু লাইনটা ডিফিকাল্ট হয়ে গেছে, যখন আমিত্ব ভাব আসছে, সেই আমিত্ব ভাবকে সরানোর জন্য গুরুর দরকার পড়ছে। কিন্তু যখন আমিত্ব ভাব সরে যাচ্ছে তখন তো আমিটাই আর নেই, তাহলে গুরুও কোথায়? তো সেই জায়গায় বলছে গুরু নেই বা শিষ্য, কিন্তু কোন জায়গাতে? যেখানে আমি নেই সেখানে গুরু নেই, কিন্তু যেই মুহূর্তে আবার আমি সেই সমাধি অবস্থা থেকে বা সেই জ্ঞানাতীত অবস্থা থেকে আমি আবার আমি তুমির অবস্থায় এলাম, তখন কিন্তু আমার প্রথম মাথা গিয়ে পড়বে গুরুর চরণে। তার কৃপায় আমি এই অনুভব করতে পারলাম।
তখন যদি কেউ ফিরে এসে বলে গুরু নেই বা শিষ্য, গুরু তো নেই, মানে তার মতন বড় লেভেলের অমানুষ বেঈমান আর কেউ হয় না। কারণ গুরু কৃপায় সে ওই জায়গায় অনুভবটা করতে পেরেছে যে যেখানে গেলে বলতে পারবে যে গুরু নেই বা শিষ্য। সেই জন্য যে শিষ্যের ঠিক ঠিক জ্ঞান লাভ হয়, মৌসুমীদি আশা করি একটু ক্লিয়ার হয়েছে, যেই শিষ্যের ঠিক ঠিক জ্ঞান লাভ হয় সে গুরুর জন্য পাগল হয়। আপনারা যদি হিস্ট্রি দেখেন, এই যে স্বামীজি ঠিক ঠিক জ্ঞান লাভ হয়েছে বলেই কিন্তু সে ব্যারিস্টারি পরীক্ষা না দিয়ে বাবা মারা যাওয়ার পর প্রবল দারিদ্র্যের মধ্যে সংসারকে ফেলে রেখে মানে কতটা কঠিন পরিস্থিতিতে বেরিয়ে গেছিলেন, আর আজকে আমরা স্বামীজির এত সুখ্যাতি করছি। আমি নিশ্চিত সেই সময় স্বামীজির আশেপাশের লোকজন যারা ছিলেন তারা যাচ্ছে তাই চিৎকার করেছিলেন, কারণ বাবা মারা গেছেন। বাড়ি, স্বামীজির বাড়ি আজকে এত আমরা দারুণ উঁচু বাড়ি দেখতে পাই, রামকৃষ্ণ মিশন ওটাকে নিয়ে রিবিল্ড আপ করলেন, কিন্তু তার আগের পুরো একটা ভগ্নপ্রায় দশা। স্বামীজির মায়ের পুজোতে মানে গড়দের শাড়ি পরে থান পরে পুজো করতেন, তো সেটা একটাই ছিল, আর ছিল না, পয়সার অভাবে কিনতে পারছেন না। ব্যারিস্টারের ছেলে, সে নিজেও উকিল হতে পারতো, বাড়ির অনেক ছোট ভাইরা ছিলেন, তাদের সবাইকে ছেড়ে মাকে ছেড়ে তিনি কিন্তু বেরিয়ে গেলেন। কার জন্য? না গুরুর জন্য। ঠাকুর আমাকে যা শিখিয়েছেন আমি সেই কথা নিয়ে ঘরে বসে থাকতে পারবো না, শুধু এই মনের ভাবটা নিয়ে বেরিয়ে গেলেন। এবং আমার মনে আছে গম্ভীরানন্দজির কোন মানে যে যুগনাথ বিবেকানন্দ বইটি রয়েছে, কোন পেজে রয়েছে বা পত্রাবলীরও কোথাও না কোথাও এটা রয়েছে, কোথায় রয়েছে আমার ঠিক মনে নেই। স্বামীজি একদিনকে বসে ভাবছেন যে আমি সংসারের দিকটা একটু গুছিয়ে তারপর বেরিয়ে পড়ব, তার মধ্যে ঠাকুর দেহ রাখলেন। তো তখন স্বামীজির নিজের মুখের কথা কোথায় পেয়েছি আমার ঠিক মনে নেই, স্বামীজি বলছেন যে নিজের মনে ভাবছেন যে আমি যদি মাকে ছেড়ে যাই তাহলে হয়তো মা এবং আমার ভাইয়েরা মরেও যেতে পারে, কারণ ছোট ছোট ভাই বোনরা সব, আমি পরিবারে বড়। কি কঠিন পরিস্থিতির সামনে স্বামীজির মানে ঠাকুরের তো সব থেকে ব্লু হোয়াইট বয় নয়নের মণি, তাকেও দাঁড় করালেন, ছাড়লেন না। বলছে কিন্তু যদি আমি না বেরোই তাহলে ঠাকুরের এই বাণী আমি ঘরে ঘরে ছড়াতে পারবো না। স্বামীজি কিন্তু বিধবা মা, ছোট ছোট ভাই বোনদেরকে রেখে বেরিয়ে গেলেন। আজকে স্বামীজিকে পুজো করা হচ্ছে, তখন স্বামীজিকে বখাটের ছোকরা বলা হতো, এবং যা যা পারা যেত স্বামীজির সাথে নোংরামো করা হতো। তখন কিন্তু কেউ বলেনি যে শিমলে পাড়ার ছেলেটা কি বিশাল কাজ করলো। হ্যাঁ, সামনে থেকে দেখলে মনে হবে পাষাণ হৃদয়, কিন্তু ওই যে বললাম যে সে যখন জ্ঞান লাভ করলো কাশীপুর উদ্যান বাটিতে, সে তো টের পেলো যে তার গুরু তাকে কি পরম তত্ত্ব দিয়ে গেল। তো সে সেটা নিয়ে আর বাড়িতে বসে থাকতে কোনোভাবেই কোনো মতে পারে না, সে বাধ্য তারপর বেরোতে, এই পৃথিবীকে জানাতে যে ব্রহ্মজ্ঞান লাভ হয়, সেটা করা যায়। এবং যার ফলে আমরা 100 বছরেরও বেশি সময়, 120 বছরের পরের ঘটনা, 1901 সালের ঘটনা আমরা 2022 সালে বসে পড়ছি, 120 বছর পরের ঘটনা বসে আমরা এখন আলোচনা করতে পাচ্ছি। ভাগ্যিস স্বামীজি সেদিন বেরিয়েছিলেন, তাই জন্য উদ্বোধন স্থাপিত হয়েছিল স্বামীজির নির্দেশে। ভাগ্যিস স্বামীজি সেদিন বেরিয়েছিলেন, বাড়ির কথা না ভেবে, ছোট গণ্ডির কথা না ভেবে বৃহত্তর গণ্ডির দিকে বেরিয়েছিলেন বলে আজকে আমরা এই কথাগুলো নিয়ে কথা বলতে পারছি, নইলে তো কথাই বলা যেত না। কিন্তু ওই যে যেখান থেকে এই কথাটা এলাম, যে যেই শিষ্যের জ্ঞান যত গভীর, সে কিন্তু সমাধি অবস্থা থেকে উঠে সে গুরুর জন্য তত পাগল হবে, সে গুরুর কাজের জন্য তত পাগল হবে, কারণ সে বুঝতে পারে আমাকে গুরু কি দিলেন, গুরু আমাকে কি পরম জিনিস পাইয়ে দিলেন। তো ভগবানের সাথে একবার কথা হচ্ছিল, খুব সুন্দরভাবে ভগবান একটা জিনিস ব্যাখ্যা করেছিলেন এই গুরু আর শিষ্যের ব্যাপার নিয়ে। বলছে দেখ তোর আধ্যাত্মিক উন্নতি, তখন আমি অনেকটাই ছোট আর কি, বলছে তোর আধ্যাত্মিক উন্নতি তখনই তুই বুঝতে পারবি যত তোর গুরুর প্রতি টান বাড়বে। যদি টান কমে যায় তখন তুই বুঝবি যে আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না, যত টান বাড়বে তত বুঝবি যে তোর গুরুর প্রতি যত টান বাড়বে তত বুঝবি আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। এটা বাইরে কাউকে বোঝানোর নয়। তারপর ভগবান নিজের জীবনের কিছু কথা বলছিলেন যে
আহ, আমি যখন আমার ভগবানের গুরুদেব থাকতেন পুরুলিয়াতে, ভগবান থাকতেন আসামে, মানে পুরুলিয়ায় কখনো কখনো পবিত্রানন্দজি থাকতেন, কখনো জনাইতেও থাকতেন। তা ভগবান সেদিনকে বলছিলেন, মনে আছে কথাগুলো, বলছে যে আমি আসাম থেকে আসতাম সারা রাত ট্রেন জার্নি করে, এসে আমি সোজা পুরুলিয়ার বাস ধরে, মানে মানে কলকাতায় নেমে বাড়িতেও ঢুকতাম না, সোজা বাস ধরে আমি আগে গুরুদেবের কাছে ছুটতাম, যে গুরুদেবের সঙ্গে দেখা করে তারপর বাড়ি। তো বলছে যার এই অবস্থা হয় সে জানে, এটা কাউকে বোঝানোর নয়, সত্যি কাউকে বোঝানোর নয়। এবং ভগবানের জ্ঞান লাভের পরে ভগবান গুরুদেবকে আর পাননি, ক্যান্সারে গুরুদেব চলে গেছিলেন, সুস্থ অবস্থায় পাননি, এসে দেখলেন শিশু মঙ্গলে শায়িত অবস্থা। ভগবান গুরুদেবকে যে চিঠিটি লিখেছিলেন তার জ্ঞানের পরে, বলছেন যে মূল কথা, আমি গুরুর সম্পর্কে এত সুন্দর কথা মানে শুনিনি, অনেক শাস্ত্র দেখেছি, কিন্তু গুরুকে নিয়ে একটা লাইন এরকম ডিসক্রিপশন। ভগবান তার জ্ঞান লাভের পরে গুরুকে চিঠি লিখছেন যে আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর। এই লাইনটা আবার বলছি, পবিত্রানন্দজিকে ভগবান তার নির্বিকল্প সমাধির পরে চিঠিতে লিখছেন যে আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর। এবং সেখানে মানে এই গুরুর এই ডেসক্রিপশন আমি সত্যি পাইনি, মানে সত্যি জ্ঞান লাভের পর বোঝা যায় আসলে গুরু কি ভয়ঙ্কর সুন্দর। গুরু শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর সুন্দর। কেন না, সে আমার মন বুদ্ধি চিত্ত অহংকার সব গুঁড়ো গুঁড়ো করে টেনে, একদম টেনে খান খান করে ছিঁড়ে ফেলে দিয়ে আমার আমিটাকে, তার আমির সাথে, মানে তার আমি আমার আমি বলে কিছু কোনোদিনই আলাদা ছিল না, একই আমি, সেই আবরণ উড়িয়ে দিয়ে তিনি একাকার করে দেন, সেটা গুরুই করেন। তো তাই জন্য যে ঠিক ঠিক শিষ্য সে উঠে এসে বলে যে আহা গুরু কি ভয়ঙ্কর সুন্দর, বা স্বামীজির মতন এইরকম বলে যে আমি ঘরে বসে থাকলে তো ঠাকুরের এই কথা ছড়াতে পারবো না, তাই জন্য বাড়ির যা হয় হোক আমাকে বেরিয়ে যেতে হবে। এবং যদি লক্ষ্য করে দেখি, ঈশ্বরীয় কাজের জন্য স্বামীজি তার ছোট ছোট ভাই বোনদের ছেড়ে, বিধবা মাকে ছেড়ে বেরিয়ে পড়লেন। কেউ কি মারা গেল অভাবের জন্য, এক বোন সুইসাইড করেছিলেন তিনি অন্য কারণে, কিন্তু একটু যদি তলিয়ে ভেবে দেখি যে কোনো অন্য সংস্থানের উপায় নেই, হ্যাঁ তো কষ্টে দিন কেটেছিল, কিন্তু মারা কি কেউ গেছিল, তাদের খাবার কিন্তু ঠিক ঈশ্বরীয় ভাবে জুটে গেছিল কোনো না কোনো ভাবে। ঈশ্বরীয় পথে যে বেরিয়ে যায় তার ভার সত্যি সেই ভক্ত চান বা না চান তিনিই নেন। আদি শঙ্করাচার্যের মা, সেও তার বাবা দেহত্যাগ করেছেন বাচ্চাবেলায়, সে মায়ের একমাত্র ভরসা, সে বেরিয়ে যাচ্ছে এবং তার মা তাকে ছাড়তে চাইছে না। তারপর এক দৈবলীলার মাধ্যমে শঙ্করাচার্যের মা তাকে ছাড়তে বাধ্য হয় সন্ন্যাসের জন্য, এবং নিজের হাতে ছেলেকে সাজিয়ে বিরজাহং করায়। শুধু একটা কন্ডিশন দিয়েছিলেন ছেলেকে, যে আমার মৃত্যুর সময় তুমি থাকবে। এবং শঙ্করাচার্য এসেছিলেন মায়ের মৃত্যুর সময়, মৃত্যুর পরে, মানে খিচুড়ি মার্গে, ওটা অন্য গল্প, ওটা নিয়ে অন্য কখনো কথা হবে। কিন্তু তারা যে বেরিয়ে গেছিলেন, শঙ্করাচার্যের মা কিন্তু অল্প দীর্ঘকাল জীবিত ছিলেন, হ্যাঁ কষ্টে ছিলেন সত্য, কিন্তু না খেতে পেয়ে অভাবে অনটনে মারা যাননি কিন্তু। তো যারা ঈশ্বরকে নিয়ে বেরিয়ে যায় যে আমাকে তার কাজ করতে যেতে হবে এই ভাব নিয়ে, আমাকে বড় হতে হবে এই ভাব নিয়ে নয়, যখন তারা এই কাজ করতে বেরোয় তাদের বাড়িতে অসুবিধা হয় না। সাময়িক একটা অসুবিধা দেখা যায়, কিন্তু কেউ মরে যায় না, তিনি রক্ষা করেন। জিৎ, অনেকদিন পর, নমস্কার। অসীম বাবু নমস্কার। শ্রীমতী দি প্রণাম। কাবেরী দাশগুপ্ত প্রণাম। বেশ, আমি আজকে যা কঠিন রয়েছে একটা প্যারাই যথেষ্ট। তো বলছে যে আবার আমি তুমি প্লেনের লিঙ্গভেদটা দেখতে পাই, যেটা বলতে গিয়ে এত কথা এলো। বলছে আবার মন যত অন্তর্মুখ হতে থাকে ততই ওই ভেদ জ্ঞানটা চলে যায়। বলছে মন যত অন্তর্মুখ হতে থাকে, অন্তর্মুখ হওয়া মানে বাইরের বস্তু থেকে মন সরিয়ে মন যখন নিজেকে দেখতে শিখছে, আমি দেহ নই, তার আগে অবধি মন যখন বহির্মুখ থাকছে, মানে কি আমি আমি এটা দেখছি, আমি ওটা দেখছি, আমি নিজেকে সাজাতে চাইছি, বা আমি ভালো কিছু যেটা আমাকে পরিতৃপ্ত করবে আমি সেই কাজ করতে চাইছি। সেটা খাওয়া হতে পারে,
জামা কাপড় হতে পারে, মেকআপ হতে পারে, হোয়াট এভার কিছু দেখা হতে পারে যা আমাকে পরিতৃপ্ত করছে, আমার মনের চাহিদাকে পরিতৃপ্ত করছে, আমি সেইটা দেখতে চাইছি। কিন্তু মন অন্তর্মুখ হওয়া মানে আমার বাইরের সাবজেক্টটা গেল, আমি আর আমাকে পরিতৃপ্ত করতে চাইছি না, বরং যেই আমিটা রয়েছে আমি তার দিকে একটু তাকাচ্ছি। বলছে যত মন অন্তর্মুখ হয়, মানে অন্তর্মুখ হলে আমি কি দেখতে পাচ্ছি প্রথমে, যে না শরীরটা তো সত্য নয়। তো বলছে অন্তর্মুখ মানে কি, আমি আমাকে খুঁজছি যে কোন আমিটা বাইরের সবকিছু নিয়ে পরিতৃপ্ত হচ্ছিল। যেই আমিটা পরিতৃপ্ত হচ্ছিল আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে, কালকেই কিন্তু সেই আমিটা ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে বা ফিফা ওয়ার্ল্ড কাপের টাইমে তার একটা বেটার কিছু এন্টারটেনমেন্টের জিনিস পেলে সে কিন্তু সেইটা করতে চলে যাবে। তাহলে কি আমি বলতে পারি যে আমার মন শুধু ওয়ার্ল্ড কাপ দেখেই পরিতৃপ্ত, কালকে তো আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এলে সেটাও দেখতে শুরু করব? তার মানে আমার মনের নানান পরিব্যাপ্ত অবস্থায় নানান পরিতৃপ্তির জায়গা, আমার মন এইটা পেলে শান্ত হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তাহলে সেটা কে যে এত জিনিসের দিকে আমাকে ছোটাচ্ছে? সেটা যখন শুরু হয় খোঁজটা, বলছে সেই খোঁজ যত বেশি গভীরে যায় তত বেশি আমি তুমির ভেদটা আস্তে আস্তে যায়। ঠিক কেমন, আমি যদি আবার সবাইকে ঘুমের একটা উদাহরণ দিই, ঘুমটা খুব ইম্পর্টেন্ট বেদান্তের বিষয়ে। কারণ ঘুম বা ডিপ স্লিপটা সেই জায়গা যেখানে সমাধি অবস্থায় কিন্তু আমরা ধরতে পারি না। যখন আমাদের শুয়ে পড়লাম মরে গেলাম এইরকম তো হয়, আর এরকমও হয়, মানে আমরা বলি শুলাম আর মরে গেলাম আর কি, মানে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম। আবার এরকমও হয় শুয়ে ধীরে 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 ঘুমটা আমাদের আসছে, বলছে ধীরে ধীরে আর চোখ খোলা রাখতে পারছি না, ঘুমিয়ে পড়লাম। একটা সময়ের পরে গিয়ে আমরা জানি না যে কোন অবস্থায় কি আছে, আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু এই যে প্রথম যখন শুলাম, আমি কিন্তু এটা জেনেই শুলাম যে আমি তৃষিতা সেন এবং আমি একটি মেয়ে। যত বেশি ঘুম পাচ্ছে, মানে বাইরের জগৎ আমার কাছে সরছে, আমি একটা রোজের বিষয় নিয়ে ব্যাপারটা বলার চেষ্টা করছি, যত বেশি বাইরের জগৎ আমার কাছ থেকে সরছে, মানে আমার ঘুমটা যত গাঢ় হচ্ছে, মানে আমার মন যত অন্তর্মুখ হচ্ছে, বাইরের জগৎকে যত ছাড়ছে, তত কিন্তু আস্তে আস্তে বাইরের জগৎটাই সরে যেতে বসছে। মানে একটা সময় গিয়ে যখন ঝট করে আমি ঘুমিয়ে পড়লাম, আস্তে আস্তে লাস্টের দিকে আমি কিছু বুঝতে পারি না, মানে মানে এটা সবার ক্ষেত্রেই হয় হয়তো বা, এটা আমি আমার অভিজ্ঞতা বলছি, যে লাস্ট আস্তে আস্তে সরতে সরতে ঘুম পেতে 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 হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি। এবং আমরা যখন মানে ফার্মাসিতে, ভুলে গেছি বইটার নামটা কি, এখানে রয়েছে কনসাইজ মেডিকেল ফিজিওলজি, চৌধুরীর বই, কারেক্ট। উনি মোস্ট প্রবাবলি বোধহয় স্পিরিচুয়াল মানুষ ছিলেন, সেখানে উনি স্লিপ ব্যাখ্যা করছিলেন। বলছিলেন যে একটা স্টেজের পর গিয়ে এস কে চৌধুরী, মোস্ট প্রবাবলি মেডিকেল ফিজিওলজির বই, তো বলছেন যে একটা স্টেজের পর গিয়ে বিজ্ঞান বলতে পারছে না ঘুমটা কিভাবে হচ্ছে। ঠিক তেমনই, মানে কেন বলতে পারছে না, কারণ একটা স্টেজের পর বলছে নার্ভ গুলো শিথিল হচ্ছে বা একটু রিল্যাক্স হচ্ছে, সেখানে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তারপর গিয়ে হঠাৎ ঘুমটা কিভাবে হচ্ছে সায়েন্স এখনো জানে না, আর জানতে পারবেও না। তার কারণ সায়েন্সের লেজ যেখানে শেষ হয়, মানে দৌড় যেখানে শেষ হয়, সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু হয়। যেমন জ্ঞান, সায়েন্সটা আমরা জানি কি দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, আর আধ্যাত্মিকতার বিষয়ে জ্ঞানটাকে পুরো অনুভব করা, ধরা বলা যাবে না, বলে বটে জ্ঞানটাকে ধরা বা কিছু। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে তো সবই ভুল, সবই মানে বলতে হয়, মানে জ্ঞানটাকে বোধে বোধ করা, যেই জ্ঞান দিয়ে আমি সায়েন্সটা জানছি, যেই জ্ঞান দিয়ে আমি আর্টসটাও জানছি, যেই জ্ঞান দিয়ে আমি আমার চাহিদা পরিপূরণ করছি, সেই জ্ঞানটাকে অনুভব করার নামই আধ্যাত্মিকতা। তো স্বাভাবিকভাবেই যেটা দিয়ে আমি সব করছি সেটাকে যখন বোধ করতে যাই, তখন অবশ্যই সবের পারেই সেই জিনিসটা, কারণ সেটাই তো আমাকে দিয়ে সবকিছু করাচ্ছে। তো বলছে মন যত অন্তর্মুখ হতে থাকে ততই ভেদ জ্ঞানটা চলে যায়, ধীরে ধীরে আস্তে আস্তে যায়, একবারে ঝট করে যায় না। বলছে শেষে মন যখন সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায়, তখন আর এ স্ত্রী ও পুরুষ এই জ্ঞান একেবারেই থাকে না। বলছে শেষে গিয়ে যখন মনটা হঠাৎ সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায়, হঠাৎ শেষে মন যখন সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায়, তখন আর এ স্ত্রী ও পুরুষ এই বোধটাই থাকে না। হঠাৎ যখন, আপাতত ঘুম দিয়ে বুঝুন,
যখন সমরস ব্রহ্মতত্ত্বে গুরু কৃপায় ডুবে যাবেন, তখন তো এটা বোধ হয়ে যাবে। আপাতত ঘুম দিয়ে যদি বোঝাবার চেষ্টা করি, হঠাৎ যে ঘুমিয়ে পড়ছি আমরা জানি না, কিন্তু তারপর আমি ছেলে না, আমি মেয়ে না, আমি কে, আমি আমার নিজের পরিচয়টাই অজানা। বলছে যে শেষে মন যখন সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায়, তখন আর এ স্ত্রী ও পুরুষ এই জ্ঞান একেবারেই থাকে না। আমরা ঠাকুরে ঐরূপ প্রত্যক্ষ দেখেছি। তাই বলি, মেয়ে পুরুষে বাহ্যভেদ থাকলেও স্বরূপত কোনো ভেদ নেই। বলছেন যে আমরা ঠাকুরের ওই রকম প্রত্যক্ষ দেখেছি। স্বামীজি ঠাকুরের কথা বুঝতে পারেন, তিনি ঠাকুরকে সত্যি ওভাবে দেখেছেন। আমি আমার গুরুর কথা বলতে পারি, আমি ভগবানকে সত্যি এই অবস্থায় দেখেছি, যেই অবস্থার মধ্যে তিনি নিজেকেই খুঁজে পাচ্ছেন না, তো ছেলে মেয়ে দূরস্থান, মানে নিজেকেই তখন তিনি বলছে আমি পারছি না নামতে। আমিও আমার গুরুকে আমার সত্যি কপাল ভালো যে ভগবানকে আমার গুরু রূপে পেয়েছি, যে তাকে আমি দেখেছি বেশ অনেকবার এই অবস্থায়, যেখানে তিনি নিজেকে বা আমির অস্তিত্বটাই খুঁজে পাচ্ছেন না। তার কোনো দেহে সার নেই, হাত পাটি চলছে, কোনো সার নেই, কোনো হুঁশ নেই। যখন ধীরে ধীরে মন অনেক চেষ্টা করতে 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 মন যখন আস্তে 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 কিছু একটাকে ধরে এই আবার বাহ্যভূমিতে নামে। আমিও আমার গুরুকে এটা প্রত্যক্ষ দেখেছি। স্বামীজি যেমন বলছেন যে ঠাকুরকে প্রত্যক্ষ দেখেছি, আমি তুলনা করছি না, কিন্তু আমার সৌভাগ্য আমি আমার গুরুকে এটা প্রত্যক্ষ দেখেছি। তাই বলি, মেয়ে পুরুষে বাহ্যভেদ থাকলেও স্বরূপত কোনো ভেদ নেই। বলছে মেয়ে পুরুষে বাহ্যভেদ, ওই যে প্রথমে বললাম যে শারীরিক ভেদ, যেই শারীরিক ভেদটা মানসিক ভেদেও পরিণত করে, বলছে স্বরূপত কোনো ভেদ নেই। স্বরূপে নিজের রূপে, যেই রূপটা আমাকে ডায়াগনোসিস করে তুমি মেয়ে, যেই রূপটা ডায়াগনোসিস করছে তুমি ছেলে, তার যে নিজের রূপ, যেই জ্ঞানটা আমাকে নির্দেশিত করছে, সেই জ্ঞানটার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই। অতএব পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে, তো স্ত্রীলোক তা হতে পারবে না কেন? পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে, তো স্ত্রীলোকের ভিতরেও তো সেই একই ব্রহ্ম সত্তা, আলাদা কোনো সত্তা এসে চেপে পড়েনি যে স্ত্রীর লোকের মধ্যে ব্রহ্ম নেই, ব্রহ্ম পালিয়ে গেছে, এমন কোনো ব্যাপার তো নয়। বুঝে, যদি পুরুষ ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারে, স্ত্রীরা কেন পারবে না? আর প্রসঙ্গত জানিয়ে রাখি, বৈদিক যুগে প্রচুর ব্রহ্মবাদিনী মেয়েরা ছিলেন, তাদেরকে ব্রহ্মবাদিনী বলা হতো। লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, অপালা। মাঝখানে একটা পর্দানসীন যুগ আসে, তারপর মেয়েদেরকে চাপ দিয়ে নামিয়ে দেওয়া হয়। স্বামীজি সেই বৈদিক যুগের কথায় ফেরত যেতে যাচ্ছেন আর কি। সেখানে তারা ঋষিদের সাথে, যেমন গার্গী যতদূর সম্ভব গার্গীর সাথেই গার্গীর সাথেই যাজ্ঞবল্কের তর্ক আপনারা বৃহদারণ্যক উপনিষদে পাবেন। এটা যতদূর মনে পড়ছে, কোন উপনিষদ, বৃহদারণ্যকেই যতদূর সম্ভব, গার্গীর সাথে যাজ্ঞবল্কের সভার মধ্যে তর্ক হচ্ছে। মেয়েরা তখন ব্রহ্ম বিষয় নিয়ে তর্ক করত বড় বড় মুনি ঋষিদের সাথে, এবং গার্গী এমন তর্ক করেছিল যাজ্ঞবল্কের সাথে, একটা সময় পরে যাজ্ঞবল্কের মতন ঋষি বলতে বাধ্য হন, গার্গী আর প্রতি প্রশ্ন করিও না, তোমার শির ফাটিয়া যাইবে, বা এই ধরনের একটা, তোমার শির ফাটিয়া যাইবে, অনেকদিন আগের পড়া, এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছিলেন। এমন চোখা চোখা প্রশ্ন করছেন, সেখানে যাজ্ঞবল্ক লাস্টে বাধ্য হলেন বলতে, গার্গী অতি অতি প্রতি প্রশ্ন করিও না। তার কাছে কনসেপ্টটা এমন যে সে এমন ভাবে ধাক্কা মারছে তাকে, বলতে যাজ্ঞবল্কের মতন ঋষিকেও বলতে বাধ্য হচ্ছে। তো মেয়েরা তো ব্রহ্মজ্ঞ ছিলই বটে। রাধা ব্রহ্মজ্ঞ ছিল, সে আর ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল, গোপীদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল কিছু বেদ বেদান্ত না পড়ে, শুধু কৃষ্ণকে ভালোবাসতে বাসতে। আবার যদি আমরা এই গার্গী, মৈত্রী, লোপামুদ্রা এদের বিষয়ে যাই, এরা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। মৈত্রী ব্রহ্মজ্ঞান লাভের জন্য সব ছেড়ে যাজ্ঞবল্কের সাথে বললো আমিও সন্ন্যাসী হব। যাজ্ঞবল্ক যখন তার দুই স্ত্রী, কাত্যায়নী এবং মৈত্রী, যাজ্ঞবল্ক ঋষি ছিলেন, তো তাদের বিবাহ হতেই পারত সেই যুগে। তো যাজ্ঞবল্ক একটা সময় দেখলেন যে না, সন্ন্যাস গ্রহণ না করে জ্ঞান লাভ হচ্ছে না। তো তখন তার সমস্ত সম্পত্তি তিনি দুই ভাগে ভাগ করলেন, ভাগ করে একটা কাত্যায়নীকে দিয়ে দিলেন এবং আর একটি এইটা আপনারা বৃহদারণ্যক উপনিষদের কথা। এটা
আর একটা ভাগ মৈত্রেয়ীকে দিয়ে দিলেন এবং বললেন যে আমি সন্ন্যাস নেব, তো আমি তোমাদের সম্পত্তি সবাইকে দিয়ে দিলাম, তোমাদের কোনো কষ্ট হবে না। কাত্যায়নী খুশি হয়ে নিয়ে নিলেন। মৈত্রেয়ী বললেন যে আপনি এই যে সম্পত্তি আমাদের দিয়ে আপনি আর কোন বড় সম্পদের লোভে চলে যাচ্ছেন? আপনি তো এইগুলো দিয়ে চলে যাচ্ছেন, মানে তার মানে আরো কোনো বড় সম্পদের লোভ আছে, আরো সম্পদের ব্যাপার আছে, সেটা কি? তখন যাজ্ঞবল্ক্য একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে মৈত্রেয়ী, তুমি আমার প্রিয়া ছিলে, আজ থেকে তুমি আমার আরো অধিক প্রিয়া হলে। এবং তারপর মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যের সাথে চলে যান সে সন্ন্যাস জীবনে জ্ঞান লাভের দিকে। তো এরা তো ছিলেন, তো ব্রহ্ম তো আর উড়ে যায় না, পালিয়ে যায় না, কোথাও চলে যায় না। তো একটা মেয়ের মধ্যেও যেই ব্রহ্ম, একটি ছেলের মধ্যেও সেই ব্রহ্ম, একটি কুকুরের মধ্যেও সেই ব্রহ্ম, একটি বিড়ালের মধ্যেও সেই ব্রহ্ম। যে অনুভব করা তাকে অনুভব করে নিতে হবে, তাকে বোধ করে নিতে হবে, এইটুকুই শুধু ব্যাপার। একটা পিঁপড়ের মধ্যেও সেই ব্রহ্ম, একটা অ্যামিবার মধ্যেও সেই ব্রহ্ম। তো বোধ করার বিষয়। তো যদি মনুষ্য পদবাচ্য হিসাবে বলছে মানুষ বিচার করতে পারে, একটি ছেলে বিচার করতে পারলে একটি মেয়েও বিচার করতে পারবে, কারণ বুদ্ধির জায়গায় তো তো বলছে স্বামী বলছেন যে অতএব পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তা স্ত্রীলোক তা হতে পারবে না কেন? তাই বলছিল মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞা হন তবে তার প্রতিভাতে হাজারো মেয়ে মানুষ জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে। বুঝলি? বলছেন যে মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞ হন, একজন ব্রহ্মজ্ঞ সে কিন্তু হাজার হাজার কয়েক হাজার লোককে বদলে দিতে পারে, বা কয়েক লক্ষ মানুষকে বদলে দিতে পারে। ঠাকুর ব্রহ্মজ্ঞ ছিলেন, তিনি আজ কতজনকে বদলে দিলেন। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা এইমাত্র একটু প্রবলেম করলো, এতক্ষণ তো ঠিকই ছিল, জানি না। আহ, তেমনি স্বামীজি বলছেন যে কালে যদি একটি মেয়েও ব্রহ্মজ্ঞা হয়, সে ব্রহ্মকে বোধ করতে পারে, যে তাকে থেকে হাজার হাজার মেয়েরা জেগে উঠবে, যে তবেই সমাজের এবং দেশের কল্যাণ হবে। কারণ স্বামীজি একটা জিনিস খুব মানতেন যে সমাজের বা দেশের কল্যাণ করতে গেলে শুধু পুরুষের উন্নতি করে লাভ নেই। বলছেন যে সমাজ এবং মানে একটা পাখির দুটো ডানায় যদি সমান ভর না থাকে পাখি উঠতে পারে না। একটা ডানা ভীষণ স্ট্রং আর একটা ডানায় স্ট্রংই নয়, তাহলে সে পাখি উঠতে পারবে না। তো বলছে সমাজের একটা দিক যেমন নারী আর একটা দিক পুরুষ। বলছে দুটো ডানা যখন স্ট্রং হবে, ছেলেদের মধ্যে যদি ব্রহ্মজ্ঞ থাকে মেয়েদের মধ্যেও ব্রহ্মজ্ঞা থাকতে হবে, ব্রহ্মকে অনুভব করেছেন এমন থাকতে হবে, নিলে সমাজ এবং দেশের কল্যাণ যথার্থভাবে সাধিত হবে না। আজকে তাহলে এই অব্দি থাক। বাবা 10টা 20 বাজে, অনেকক্ষণই হয়ে গেছে। বুধবার দিন নাগাদ আবার যোগা বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা হবে। যেটা আলোচনা হবে সেটা পোস্টার আপনারা ইন্ডিয়ান মঙ্কস পেজে দেখতে পেয়ে যাবেন। রুমি সরকার প্রণাম, অমি সাহা প্রণাম, মলি বণিক প্রণাম, সবাইকে প্রণাম। আমি আজকে এখানেই শেষ করছি।